শেখ হাসিনা ফিরবে কিভাবে? যেমন একটা জিনিসকে উনি একজন কনভিক্টেড আসামি এখন, কারণ বাংলাদেশের একটা কোর্ট তাকে ডেথ সেন্টেন্স দিয়েছে। তার মানে নর্মাল প্রসেসটা কি হবে, যে উনা বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা বন্দি বিনিময় চুক্তি আছে, এক্সট্রাডিশন ট্রিটি, রাইট? সো এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে যদি ইন্ডিয়া তাকে ফেরত পাঠায়, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। তখন শেখ হাসিনা কিন্তু তার মাথায় একজন কনভিক্টেড ক্রিমিনালের তকপা নিয়েই ফিরবে। সো এই প্রসিডিউরে কিন্তু বাংলাদেশের মানুষের আপত্তি নেই। আমি আবারও বলছি, বাংলাদেশের মানুষের আমি এই কথাটা জেনারেলাইজ করে বলছি, বাট আপনি বুঝতে পারছেন কেন বলছি, আপত্তি নেই। কিন্তু উনি যখন দিল্লিতে প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করে নিজে বলে আমি আমার দেশে ফিরে যাব, কারণ আমার দেশ ভালো নেই, দেশে জঙ্গির উত্থান হচ্ছে, দেশের ইকোনমি ভালো নেই, দেশের মানুষ ভালো নেই, যেগুলো আসলে একেবারে মিস ইনফরমেশন এবং কমপ্লিটলি এটাকে বাংলাদেশের রিয়েল সিচুয়েশনকে পোর্ট্রে করছে না, তখন অটোমেটিক্যালি তো বাংলাদেশের মানুষ এতে ক্ষুব্ধ হবে, এবং বাংলাদেশের জনগণের নির্বাচিত একটা সরকার সেই ক্ষুব্ধতারই তো একটা প্রতিচ্ছবিকে সে কোনোভাবে রিপ্রেজেন্ট করবে। সেই স্টেটমেন্টটা আসলে আমার কাছে মনে হয়, আপনি যেটা প্রথমে বলেছেন, শুধুমাত্র ইন্ডিয়াকে উদ্দেশ্য করে না, গ্লোবাল অডিয়েন্সকে উদ্দেশ্য করে না, একই সাথে তার ডোমেস্টিক অডিয়েন্সকেও জানান দেওয়া যে হ্যাঁ, তোমরা আমাকে নির্বাচিত করেছো, আমি তোমাদের পালসটা বুঝতে পেরেছি, আমি সেই অনুযায়ী, কারণ এই বিষয়টাতে ওই যে বললাম বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ। বেশ, তাহলে তাই যদি হয় ফয়সাল, দ্যাটস আ গুড পয়েন্ট। মানে আমি সেটাতেই আসছি, কারণ যেহেতু আপনি এই মুহূর্তে ঢাকায় নিজে রয়েছেন এবং আপনার দেশের মানুষের পালসটাকে এদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই আলোচনাটায় আপনাকে আমরা স্বাগত জানিয়েছি। আমি সেই জায়গায় বলি যে আরও অনেক মানুষ রয়েছেন বাংলাদেশের বুকে, তারা একটু ভিন্ন মত পোষণ করছেন গতকালকের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্টেটমেন্টটি। তার মধ্যে এমন একজন মানুষ আমি দেখলাম, তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, যথেষ্ট স্বনামধন্য সাংবাদিক আনিস আলমগীর, এবং তিনি লিখেছেন, আমি দেখলাম ফেসবুকে তার বক্তব্য, আমি একটু যদি পড়ে শোনাই দর্শকদেরকে। তিনি লিখছেন, অ্যান্ড আই কোট, আমার চোখে এই বিবৃতির সবচেয়ে বিতর্কিত ও গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রতিবেশীর বিরুদ্ধে সরাসরি সার্বভৌমত্বের ওপর আঘাতের অভিযোগ তোলা। ভারতের ভূমিকার কঠোর সমালোচনা করে বলা হয়েছে এই সংবাদ সম্মেলনে হতে দেওয়া একটি অ্যাফ্রন্ট টু সভরেনিটি অব বাংলাদেশ। কোনো রাষ্ট্রকে সরাসরি সার্বভৌমত্বের আঘাতের জন্য অভিযুক্ত করার মতো বিষয়গুলি কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী সাধারণত নোট ভার্বাল বা রুদ্ধদ্বার যোগাযোগের মাধ্যমে জানানো হয়। সরাসরি প্রেস বিজ্ঞপ্তিতে এত বড় অভিযোগ তোলা দ্বিপাক্ষিক সম্পর্কে দর কষাকষির জায়গা সংকুচিত করে ফেলে। এবার প্রশ্ন যেটা, যে যেহেতু একটি নতুন সরকার এই মুহূর্তে এসেছে, যারাও ফিলার্স দিচ্ছে, যারাও প্রচেষ্টা করছে সম্পর্কটাকে, যেটা ডিরেলড হয়ে গেছিল ইউনিট সরকারের আমলে, যেটা আমরা বারবার দেখেছি, সেটাকে ব্যাক অন ট্র্যাক আনতে, এটা কি কোথাও কি এতটাই হার্ডনিং অফ স্টান্স নয় বিএনপি সরকারের পক্ষ থেকে, যে এখান থেকে তারা ফিরবেন কি করে, মানে যদি এতটাই একটা হার্ডনিং স্টান্স নিয়ে নেন ভারতের বিরুদ্ধে নিজের ডোমেস্টিক অডিয়েন্সকে কেটার করার জন্য? হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখেন, হার্ডেন এটা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, আমি সরকারের এখন কেউ পার্ট না, একটা সময় ছিলাম, বাট আমি সরকারের পক্ষে বলছি না, আমি আমার ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিসিস থেকে বলছি যে এটা অবশ্যই একটা হার্ড এন্ড স্ট্যান্স। কারণ আপনি যখন একটা প্রেস স্টেটমেন্টে এই শব্দগুলা ইউজ করবেন, তখন সেটা কিন্তু এক ধরনের আপনার কঠিন, ওই যে বললাম, ক্ষুব্ধতার স্ট্যান্সকে প্রকাশ পায়। তো ডিপ্লোমেসি জিনিসটা, ধরেন আমি তো ক্যারিয়ার ডিপ্লোমেট না, আমি অনেকটা স্যাবাটিক্যালে ডিপ্লোমেট ছিলাম, আমি বেসিক্যালি জার্নালিস্ট। বাট আমি যেটুকু বুঝেছি 14 মাসে, সেটুকু হচ্ছে যে ডিপ্লোমেসি বা কূটনীতির ব্যাপারটাই হচ্ছে যে এটা সম্পর্কে একটা ভালো কথা আছে যে কূটনীতি হচ্ছে এমন একটা ভাষা বা এমন একটা ভাষার উপরে দক্ষতা আনা যে আপনাকে বলবে গো টু হেল, বাট এমন ভাবে বলা যে ইউ আর আস্কিং মি ফর দ্য ডিরেকশন। সো এটা তো আসলে আমি ওই ভাষাতে আপনাকে বলিনি, আপনাকে ডিরেক্টলি বলেছি গো টু হেল, এবং আমি বলেইছি আপনি গো টু হেল। সো এখানে হার্ড এন্ড স্ট্যান্স অবশ্যই, কিন্তু দেখেন এই হার্ড এন্ড স্ট্যান্সটা তো আসলে এগেন আপনাকে কি বললাম, যে এটা বাংলাদেশের একটা নির্বাচিত সরকার এই মুহূর্তে, এবং বাংলাদেশের যেটা হচ্ছে যে দেখেন, আপনার লম্বা সময় যদি শেখ হাসিনা সরকারের আমি প্রথম 10 বছর সম্পর্কে আমি মন্তব্য না করে শেষের 5 বছর সম্পর্কে আমি অ্যাজ এন অবজারভার এবং অ্যাজ এ জার্নালিস্ট একটা জিনিস বলতে পারি, ইট ওয়াজ এ ব্যাড টাইম, ইট ওয়াজ এ ব্যাড অটোক্রেসি। সো এখানে অনেকগুলো ইনস্টিটিউশন খুব বাজেভাবে ধ্বংস হয়েছিল। সো শেখ হাসিনা যখন 2024 সালের 5ই আগস্ট উনি যখন ইন্ডিয়াতে তার ক্ষমতার পতনের পর চলে গিয়েছিল বা পালিয়ে গিয়েছিল, তারপর থেকে কিন্তু বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ড, এখনো তারেক রহমানের পিরিয়ড, লম্বা সময় স্ট্রাগল করছে সেই ইনস্টিটিউশনগুলো বিল্ড করতে। সো এরকম একটা সময় বাংলাদেশের ডোমেস্টিক অডিয়েন্সের কোহেশনটা কিন্তু খুব দরকার। আমি আবারও বলছি, প্রাইমারিলি আসছি আপনার কথায়। সো বাংলাদেশের এই বর্তমানে, টু বি অনেস্ট, একটা মজার জিনিস আমাদের এখানে বলছে, যেমন বিএনপি, জামাত, এনসিপি,
আওয়ামী লীগটা আমি একটু পরে আসছে। এই ৩টা পার্টি এখন বাংলাদেশের মুখ্য, যেহেতু আওয়ামী লীগ এখন একটা ইন্টারিম নিষেধাজ্ঞার মধ্যে আছে, তারা তো পলিটিক্স ওইভাবে করতে পারছে না। বাট তারা অবশ্যই বাংলাদেশের বড় পার্টি। তো এই ৩টা পার্টি, যেটা বিএনপি, তার ওদিকে হচ্ছে জামাত আর এনসিপির জোট, তাদের মধ্যে নিজেদের ইন্টারনাল অনেক, তাদের বিটারনেস এখন অনেক বেড়ে গিয়েছে। তারা আসলে জেনুইনলি একে অপরের অপোজিশন। আগে যেটাকে বিএনপি জামাত হাইফেনেটেড করে বলা হতো, এখন তা না। মজার ব্যাপার হচ্ছে তাদের এখানে একে অপরের প্রতি প্রচুর শত্রুতা, প্রচুর ঝামেলা, কিন্তু এক প্রশ্নে তারা এক হয়ে যায়। সেটা হচ্ছে শেখ হাসিনার প্রশ্নে। যখনই ওখানে শেখ হাসিনা বলে যে বাংলাদেশে আওয়ামী লীগ উনি আবার আসবে, আওয়ামী লীগ ব্যাক করবে, তখনই এই সবগুলো দল একত্রিত হয়ে শেখ হাসিনার এগেইনস্টে বলে। সো এটা তো বিএনপি গভর্নমেন্টের, এগেইন আপনি যেটা বলেছেন যে এটা ডোমেস্টিক অডিয়েন্সকে বলতে গিয়ে তারা কি ইন্টারন্যাশনালি এমন কোনো হার্ড এন্ড স্ট্যান্স নিয়ে নিল কিনা, যেটা দর, যেখানে আপনি সাংবাদিক আনিস আলমকে একটা কথা উদ্ধৃত করলে যে দর কষাকষি জায়গা কমে যায়, প্রবাবলি করেছে, প্রবাবলি। আমি তো দ্বিমত পোষণ করছি না, কারণ এরকম একটা স্ট্যান্স নেওয়ার পরে ইন্ডিয়া তো তাদের একটা স্ট্যান্স নেবে, রাইট? তো সেখানে হয়তো কমেছে, কিন্তু এখানে আমার কথা, মানে আমার অবজার্ভ, তাহলে পজিশনটা একটুখানি ভালনারেবল হলো না কি, প্রশ্ন সেটাই। মানে আপনাকে সাংবাদিক হিসেবে জিজ্ঞাসা করছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সবে নিজের হি ইজ টেকেন টু অফিস, তিনি মানে নিয়েছেন মাত্র কয়েক মাস হলো, সেখানে গিয়ে তার পজিশনটা কি একটু নড়বড়ে নয় যে তিনি কিভাবে হ্যান্ডেল করবেন? তিনি ভারত, এটাকে অস্বীকার করা যাবে না, ইউ ক্যানট চেঞ্জ ইউর নেবার, এবং সেই দিক থেকে দেখতে গেলে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, প্লাস নিজের ডোমেস্টিক অডিয়েন্সকেও কেটার করতে হবে, প্লাস জামাত এনসিপি তারা যে বারবার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এবং হাসিনা নিয়ে যে তারা যে আন্দোলনের কথা বারবার বলছে সেটাকেও স্তীমিত রাখতে হবে। সুতরাং হি হ্যাজ টু ডু আ ফাইন ব্যালেন্সিং অ্যাক্ট। কিন্তু সেটার ব্যালেন্সটার কি, মানে সেটা কি মানে দেখা গেল এই বিবৃতিটার মধ্যে দিয়ে, নাকি কিছুটা হলে একটুখানি একটা প্যানিক বোঝা গেল? এটা ঠিক। দেখুন, দুই দেশের সম্পর্ক তো আসলে অনেক বড়। একটা লম্বা সময় ছিল যখন শেখ হাসিনা যখন ছিল, তখন বাংলাদেশে এটাকে ইন্টারপ্রেট করা হতো যে ইন্ডিয়ার সম্পর্কে একটা দলের সাথে এবং একটা মানুষের সাথে পিপল টু পিপল রিলেশনশিপ আমরা একটা পর্যায়ে বিশ্বাস করতাম না। সো আমরা শেখ হাসিনার পতনের পরে শুধু একটা জিনিসই ইন্ডিয়ার কাছে আশা করেছিলাম, অ্যাবাভ অল থিংস, আমাদের মধ্যে মানে দুটো দেশের অনেক বোঝাপড়া আছে, অনেক চুক্তি আছে। আমরা ইন্ডিয়া, ওই যে আমাদের সাবেক প্রধান উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্ট একটা সুন্দর কথা বলেছিল যে বাংলাদেশের ম্যাপটা ছাড়া তো ইন্ডিয়ার ম্যাপটাও পুরোপুরি আঁকা যাবে না, অটোমেটিক্যালি বাংলাদেশের ম্যাপটা চলে আসবে। তো আমরা দুটো নেইবার, অবশ্যই আমাদের মধ্যে সম্পর্ক সৌহার্দ্য সবই আছে, বাট একটা বিষয় কি যে আপনি পিপল টু পিপল রিলেশনশিপ যদি না থাকে, তখন একটা দেশে প্রচন্ড রিসেন্টমেন্ট তৈরি হয়। বাংলাদেশে এই অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তো কেন তৈরি হয়েছে সেটা তো একটা সোল সার্চিং করতে হবে ইন্ডিয়াকে, কারণ আমাদের তো আসলে আমাদের ইন্ডিয়ার এগেনস্টে আমাদের হস্টিলিটির কারণ এভাবে নেই। আমরা ইন্ডিয়ার উপর অনেকখানি ডিপেন্ডেন্ট। আমি ব্যক্তিগতভাবে বলতে গেলে যে শুধু চিকিৎসার জন্য কিন্তু আমরা, যেমন ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য আমরা জেনুইনলি ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট। এটা বাংলাদেশে যখন ভিসাটা বন্ধ ছিল, তখন আমি নিজে এই জিনিসটা প্রচুর ফেস করেছি, কি পরিমাণ ভিসার রিকোয়েস্ট আমার কাছে আসতো, যখন তাদেরকে আমাকে বোঝাতে হতো যে আমার এটার মধ্যে কোনো ক্ষমতা নেই, কারণ ইন্ডিয়া ভিসা দেবে, সেটা ইন্ডিয়ার বিষয়। এবং সেই ছবি তো ফয়সাল আমরা দেখেওছি, এই যে ভিসা যখন রিজাম্পশন হলো এবং নতুন হাই কমিশনার ঢাকায় প্রবেশ করার পর লম্বা লাইন দেখেছেন, রাইট? তিনি দেখলেন যে কি লম্বা লাইন পড়েছে ভিসা সেন্টারগুলিতে বাংলাদেশ থেকে, এবং অনেক মানুষ আসা শুরু করেছে মূলত চিকিৎসার জন্য।